হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? সকলকে স্বাগত জানাচ্ছি টেলিভিশনে। আজকে টিউটোরিয়ালে আমি সিএম ইমরান আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তো গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম 7টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সেগুলো আশা করছি তোমরা উপভোগ করেছো। তারই ধারাবাহিকতায় আজকে পরবর্তী যে আলোচনাটি আমাদের থাকবে সেটি হচ্ছে যে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি। আশা করছি তোমরা আমার টিউটোরিয়াল উপভোগ করবে এবং আমার চ্যানেল টিউটোরিয়াল যারা ফার্স্ট টাইম ভিজিট করেছো তাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেল টেলিভিশন সাবস্ক্রাইব করার জন্য এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আমরা চলে যাই। আমার যে 8 নম্বর যে প্রশ্নটা, সেটা এর আগে আমি 7টা আলোচনা করে গেছি। তো 8 নম্বর যে প্রশ্ন সেটা বলছে যে একজন পিতা তার সম্পত্তির 3/2 অংশ 2 পুত্রকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পুত্র কত অংশ করে পাবে। খুবই চমৎকার একটা প্রশ্ন এবং তোমরা যারা ভগ্নাংশ অঙ্ক করে থাকো এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে অভ্যস্ত এবং তোমরা সকলেই পারো। ওকে, সো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, চট করে আমরা কিভাবে অ্যান্সারটা দিতে পারি যে একজন পিতা তার সম্পত্তির 3/2 অংশ 3/2 অংশ 2 পুত্রকে দিয়েছে, তাই না? সমান ভাগে যদি ভাগ করে দিয়েছে, তুমি যদি এমনিতেই মনে মনে চিন্তা করতে পারো 3/2 অংশ দেওয়া, তার মানে হচ্ছে একজন পেয়েছে 3/1 আরেকজন পেয়েছে 3/1, অর্থাৎ দুটোকে একসঙ্গে করলে কিন্তু 3/2 অংশ হয়। অটোমেটিক কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসে যে 3/1 অংশ। সো কিন্তু সেটাকে আমরা কিভাবে বের করব, তাই না? আমরা লিখবো যে 2 পুত্র পেল সম্পত্তির 3/2 অংশ। যেহেতু 2 পুত্রের কথা এখানে বলা হয়েছে, এটাকে আমাদের অঙ্কে লিখতে হবে এবং 1 পুত্র অবশ্যই কম পাবে, যার কারণে 3/2 ভাগকে আমরা 2 দিয়ে ভাগ করব। এবং তোমরা জানো যে ভাগ করলে কি হয়, সেটাকে গুণে রূপান্তর করতে হয় এবং ডান দিকের যে অংশটা থাকে সেটার বিপরীত ভগ্নাংশ হয়ে যায়। একটা পূর্ণ সংখ্যা থাকলেও সেটার বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। এবং আমি এই অঙ্কটা করার যে অন্যতম একটা উদ্দেশ্য ছিল, অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের আসে যে 7-এর বিপরীত ভগ্নাংশ লিখো। তো ঠিক সেরকম এখানে ভাগ চিহ্নকে আমি গুণ চিহ্নে রূপান্তর করলাম, তাহলে ডান দিকে যে অংশ, মনে রাখবা অনেকে বাম পাশের অংশটাকে রূপান্তর করে ফেলে, বাম পাশে ভগ্নাংশ পেয়ে যায়, মনে করি বাম পাশে ভগ্নাংশটাকে মনে হয় বিপরীত করতে হবে। তা কিন্তু নয়, বাম পাশের অংশ ঠিক থাকবে, গুণ চিহ্ন দিয়ে ডান পাশের অংশটা পূর্ণ সংখ্যায় থাক বা বিপরীত ভগ্নাংশই থাক, সেটাকে বিপরীত করে দিতে হবে। পূর্ণ সংখ্যা থাকলেও বিপরীত করতে হবে, ভগ্নাংশ থাকলেও বিপরীত করতে হবে। 2-এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 2/1, অর্থাৎ এখানে 2-এর নিচে মনে মনে একটা 1 আছে, যার কারণে 1 উপরে চলে গেছে, 2 নিচে আছে, অর্থাৎ 2 এখানে আমার হর। এই হরের সাথে এই 2 লব, এই 2 কাটাকাটি করে আমার শুধু থাকছে 3/1 অংশ। এটাই কিন্তু আমার উত্তর। ওকে, সো 9 নম্বর প্রশ্ন খুবই চমৎকার একটা প্রশ্ন, শুধু ক্লাস 5-এর জন্য না, যে কোনো বয়সের জন্যই। ইনফ্যাক্ট যারা আমাদের চাকরি পরীক্ষার্থী রয়েছে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন ভাইয়া আপুরা, তাদের জন্য কিন্তু এটা জানা জরুরি। অনেকে জানে না, আমি বলবো না এটা তাদের অজ্ঞতা, এটা হচ্ছে তারা চর্চার অভাবে হয়তো জিনিসটা ভুলে গেছে যে 1 কেন মৌলিক সংখ্যা নয়। হ্যাঁ, 1 যে মৌলিক সংখ্যা নয় তার একটা নিশ্চয় লজিক আছে, তাই না? অনেকে কিন্তু মনে করে যে 1 একটা মৌলিক সংখ্যা। সো আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা হতে কি জানি, যে সকল সংখ্যার 2টি মাত্র উৎপাদক বা গুণনীয়ক থাকে তারা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন কারা কারা মৌলিক সংখ্যা, যেমন 3 একটা মৌলিক সংখ্যা, কারণ 3-এর উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। এখন উৎপাদক বা গুণনীয়ক কথাটার অর্থটাই বা কি? আমরা জানি একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সকল সংখ্যা হচ্ছে ওই সংখ্যাটির মৌলিক উৎপাদক বা গুণনীয়ক। যেমন 8কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 8কে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ এই 1, 2, 4, 8 এগুলো হচ্ছে 8-এর আমরা উৎপাদক বা গুণনীয়ক বলতে পারি। ঠিক সেরকম 3-এর বা 5-এর বা 7-এর 2টি করে উৎপাদক বা গুণনীয়ক রয়েছে, তাই এরা হচ্ছে মৌলিক সংখ্যা। ইনফ্যাক্ট 17 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা, কারণ এদের মাত্র 2টি করে উৎপাদক বা গুণনীয়ক রয়েছে। কিন্তু 1 মৌলিক সংখ্যা নয়, কারণ 1-এর মাত্র একটি গুণনীয়ক বা উৎপাদক রয়েছে। কারণ 1 সংখ্যাটিকে তো 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এটি মৌলিক সংখ্যা হওয়ার যে ন্যূনতম যে যোগ্যতাটা সেটা অর্জন করতে পারেনি। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এখন মৌলিক সংখ্যা তো বুঝলাম, তাহলে যৌগিক সংখ্যাটা আবার কি, বা কৃত্রিম সংখ্যাটা কি? কৃত্রিম সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে 2-এর অধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 6 বা 4 বা 8, এই সংখ্যাগুলোকে একাধিক 2-এর অধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 6কে 1 দিয়ে যায়, 6 দিয়ে তো যায়, এছাড়া 2 দিয়ে 3 দিয়েও যায়। তারপর 8কে কি দিয়ে যাচ্ছে? 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই না? এই জন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, আচ্ছা। তো 10 নম্বর যে এখানে প্রশ্নটা এখানে নোট করা হয়েছে, খুব চমৎকার একটা অঙ্ক, এটা একটা সরল। এখানে 31 বিয়োগ ব্র্যাকেট রাখা হয়েছে 3 গুণ 2 যোগ 25 সমান কত? আচ্ছা, ফাইন। এখন এই সরল করতে হলে যে নিয়মটা আমরা জানি কি, সরলে সবার আগে ব্র্যাকেটে কাজ করতে হয় এবং সেটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট।
এরপর সেকেন্ড ব্র্যাকেট, তাই না? এভাবে করে যেতে হয়, ব্র্যাকেটের কাজ আগে, এরপর অফের কাজ করতে হয়। অফ মানে এর গুণের মতোই, কিন্তু এর কাজটা আগে করতে হয়, তারপরে ভাগের, গুণের, যোগের এবং বিয়োগের কাজ। তো যেহেতু এখানে আমার ব্র্যাকেট দেয়া আছে, তো 3 এবং 2 আমাকে আগে গুণ করে 6 লিখতে হবে। ডান পাশে রয়েছে যোগ 25, 31 হচ্ছে এখানে একটা পজিটিভ সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যা। এখানে 25টা একটা ধনাত্মক সংখ্যা, তার কারণ তার সামনে যোগ চিহ্ন রয়েছে। ঋণাত্মক সংখ্যা হচ্ছে শুধু 6, 6-এর সামনে আছে বিয়োগ। অর্থাৎ যেহেতু আগে যোগের কাজ করতে হয়, আমি অবশ্যই এই 31 এবং 25কে আলাদা করে লিখেছি যাতে করে যোগ করতে আমার ভুল না হয়। 31 এবং 25 যোগ করলে আমরা পাবো 56, সেখান থেকে বিয়োগ 6 করে দিলে আমার অ্যান্সার আসবে 50। এখন অনেকে ভাবছে এত সহজ একটা অঙ্ক, এটাও কি কেউ ভুল করতে পারে? হ্যাঁ, এটাও আসলে অনেকে ভুল করতে পারে। অনেকে যে জায়গাটা ভুল করতে পারে সেটা হচ্ছে এই 3 গুণ 2 করে যে 6 পাওয়া গেল, এখন আর কেউ চিন্তা করছে না 6-এর সামনে বিয়োগ চিহ্ন আছে, যোগের কাছে আগে করতে হয়। সুন্দর মতো 6 এবং 25 যোগ করে দিয়েছে 31, 31 থেকে 31 বিয়োগ করে লিখে দিয়েছে, সুন্দর মতো শূন্য, তার রেজাল্ট চলে আসছে। ঠিক আছে? তো এই যে একটা ভুল আমাদের শিক্ষার্থীরা করে ফেলতে পারে, তার একটা জলজন্ত উদাহরণ হচ্ছে আমার এই ছাত্র। সে সুন্দর মতো এখানে শূন্য দিয়েছে। আমি ধরে নিয়েছি যে আমি যে মেকানিজমটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, যে কারণে এটা ভুল করতে পারে, সেটা ওর ক্ষেত্রে হয়েছে এবং এর ক্ষেত্রেও তাই হয়েছে। ও লিখেছে শূন্য। ওরা কিন্তু কি করেছে তোমরা বুঝতে পারছো, ওরা কি করেছে, ওরা আগে এই 25 এবং 6 আগে যোগ করে দিয়েছে 31, 31 থেকে 31 বিয়োগ করলে শূন্য হয়, বা আমার অ্যান্সার হয়ে গেছে, শূন্য দিয়েছে। তারা এখানেও শূন্য পেল, তাই না? আচ্ছা, 11 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কি 0.125 সংখ্যাটিকে ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমত এই সংখ্যাটা আছে কিসে? এটা আছে একটা দশমিক সংখ্যায়। একটা দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা কি করতে পারি, যে পুরো সংখ্যাটাকে আগে লিখে ফেলবো। এই দশমিক বাদ দিয়ে সংখ্যাটা হয় 125, 125 লিখে ফেলবো উপরে, এবং দশমিকের কারণে একটি 1 এবং দশমিকের পরে 3টি সংখ্যা থাকার কারণে 3টি শূন্য নিয়ে নিব। অর্থাৎ 1000 দিয়ে 125কে ভাগ করলে কিন্তু 0.125 হয়। এই 125-এর ভগ্নাংশ রূপ হচ্ছে এটা, 0.125-এর যে 125 ডিভাইডেড বাই 1000 বা 1000। এখন যদি এখানে শূন্য আসে 105, তাহলেও কিন্তু এখানে 1000 হবে, কারণ দুটি সংখ্যার মাঝখানে যে শূন্য থাকে তাহলে সেই শূন্যটার কিন্তু গুরুত্ব রয়েছে, মূল্য আছে। কিন্তু 5-এর পরে শূন্য থাকলে সে জেনারেলি দশমিকের পরে সংখ্যা তারপরে শূন্য থাকলে সেই শূন্যটা ভ্যালুলেস। ওকে, তাহলে আমরা বুঝলাম কিভাবে করে এটাকে আমি 125/1000 লিখেছি। আমি আবার বলছি, 125 পূর্ণ সংখ্যা লিখেছি, দশমিকের কারণে 1, 3টি সংখ্যা থাকার কারণে দশমিকের পরে 3টি শূন্য নিয়েছি। এখন 125/1000 এটাকে যেহেতু লঘিষ্ঠ রূপ করা যায়, অবশ্যই ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, এখানে পর্যন্ত অ্যান্সার লিখে দিয়ে চলে আসছে স্টুডেন্ট। টিচার চাইলে ফুল মার্কস কাটতে পারে, বা কোনো কোনো স্যার চাইলে এখানে 1-এর ভিতরে 0.5 মার্ক দিয়ে দিতে পারে, যে না ছাত্রটা কিছুটা কাজ করেছে। আচ্ছা, কিন্তু আমরা কেন সেই মার্কসটা খোয়াবো, তাই না? যেহেতু একটি মার্কসের গুরুত্ব রয়েছে এবং আমাদেরকে অবশ্যই মার্কগুলো অর্জন করতে হবে আমাদের লেখার মাধ্যমে, তাই না? আমাদের যোগ্যতার মাধ্যমে অর্জন করতে হবে। ওকে, এখন এই 125 এবং নিচে 1000 আমরা বুঝতেই পারছি যে কোনো সংখ্যা শেষে 5 বা 0 থাকলে সেই সংখ্যাটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 125কে 5 দিয়ে কেটেছি 25, 1000কে 5 দিয়ে ভাগ করেছি, পেয়ে গেছি 200। উপরে লিখলাম 25, নিচে লিখলাম 200। এখন এটাকেও তো আরো ছোট করা যায়, অর্থাৎ সরাসরি 25 দিয়ে 200কে ভাগ করা যায়, 8 বার যায়, এই জন্য 25 নিচে থাকছে 8। তাহলে অবশ্যই আমার যে অ্যান্সারটা সেটা চলে আসছে 8/1 এখন এখানেও আরেকটা ভুল আমাদের শিক্ষার্থীরা করে বসে, সেটা হচ্ছে একটি সংখ্যা দিয়ে আরেকটি সংখ্যাকে সরাসরি ভাগ করার সময় যদি কেউ 1 না লিখে, লিখলো না, 25 দিয়ে সরাসরি 200কে ভাগ করা যায়, সরাসরি নিচে 8 লিখে দিল, এরপর অ্যান্সারটা লিখে ফেলে কি, শুধু 8 লিখে ফেলে। এখানে এই যে একটা ছিল, এটা যে ভাগ চিহ্নের উপরের অংশ, হ্যাঁ, এটা যে একটা ভগ্নাংশ হবে, এটা অনেকে মনেই করে না। অর্থাৎ তাদের কাছে ব্যাপারটা ঠিক এরকম যে উপরে 2 আছে, নিচে 4 আছে, সুন্দর মতো 2 দিয়ে 4কে কেটেছে 2, অ্যান্সার লিখছে 2। বিষয়টা এরকম। আসলে ব্যাপারটা কিরকম হওয়া উচিত, উপরে যদি 4 থাকতো, নিচে যদি 2 থাকতো, তাহলে 2 দিয়ে 4কে কাটলে শুধুমাত্র 2 অ্যান্সার হতো, তাই না? সো আশা করছি তোমরা এটা গুরুত্বের সাথে দেখবে। আচ্ছা, তারপরে যে প্রশ্ন, ট্রাপিজিয়ামের 4টি কোণের সমষ্টি কত? খুবই মজার একটা প্রশ্ন। ট্রাপিজিয়াম সংক্রান্ত একটা টিউটোরিয়ালও আমার আসছে, আশা করি তোমরা সেই টিউটোরিয়ালটা ফলো করবে। সেখানে ট্রাপিজিয়ামের যে বৈশিষ্ট্য, ট্রাপিজিয়ামের কোণ সংক্রান্ত বিষয়, ট্রাপিজিয়ামের কর্ণ সংক্রান্ত বিষয়গুলো আমি আলোচনা করেছি। এবং আমার যে কোনো টিউটোরিয়াল তোমরা আমার চ্যানেল টিউলিভ গিয়ে সার্চ করতে হবে। তোমরা সার্চ করার মাধ্যমে যে আমার টিউটোরিয়াল পেয়ে থাকো, তাহলে অবশ্যই টিউলিভ সার্চ করলে ইউটিউবে আমার অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, এবং সেটা বিভিন্ন ক্লাসে রয়েছে। ওকে, সো আলটিমেটলি আমরা জানি ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ, যেহেতু 4টি বাহুর দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র ট্রাপিজিয়াম। এবং আমি এর আগেও বলেছি যে ট্রাপিজিয়ামের 4টি কোণের সমষ্টি
360 ডিগ্রি, কারণ ট্রাপিজিয়াম চতুর্ভুজ এবং যে কোনো চতুর্ভুজেরই 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম কিছু হবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 13 নম্বর প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন এবং আমি জানি এটা তোমরা অনেকে পারো। এই যে এখানে অনেকগুলো, এবং এটা কিন্তু পিএসসি পরীক্ষায় এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন খুবই কমন। এর আগে যখন সঠিক উত্তর প্রশ্ন ছিল তখন এই ধরনের প্রশ্নগুলো এসেছিল। ওকে, তো এখানে আমাদের কি বলেছে, 33 গুণ 0.3 গুণ 0.003 গুণ 0.03। এই অঙ্কটা করার অনেকগুলো নিয়ম রয়েছে। আমি আমার একটা টিউটোরিয়ালটি বেশ পপুলার হয়েছে, সেই টিউটোরিয়ালে দেখিয়েছি দশমিকের গুণ ভাগ করার নিয়ম। এখানেও আমি সংক্ষিপ্ত আকারেই বুঝিয়ে দিব। এটা একটু ডিটেলসও করা যায়, আমি ডিটেলসে যাব না, সংক্ষেপে কিভাবে করা যায় সেটি দেখিয়ে দিব। প্রথমত তোমাদের যে কাজটা হবে, যদি পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যাটা রেখে আগে দশমিকের গুলোকে গুণ করে দিবে। এখানে তুমি বুঝতেই পারছো, এখানে 3, এখানে পূর্ণ সংখ্যা 3, এখানে 3 রয়েছে, তাই না? 3 3 3, এই 3টা 3কে গুণ করলে আমরা পেয়ে যাই 27। আর শূন্যগুলো ভ্যালুলেস, অর্থাৎ এই 3টা অংশ, অর্থাৎ এই অংশ থেকে আমি গুণ করার মাধ্যমে, অর্থাৎ এই অংশটা গুণ করার মাধ্যমে আমি পেয়ে গেছি শুধু 27 পেয়েছি। 3 3-এ গুণ করলে 9, 3 9 27 লিখবে। এরপর যদি এখানে এমন হতো 13 থাকতো, তাহলে 13 গুণ 3 গুণ 3 করতাম, তারপর যে সংখ্যাটা হতো সেটা লিখতাম। এরপরে 2 ঘর সামনে দশমিক রয়েছে, এখানে 2 ঘর সামনে 3 ঘর সামনে দশমিক, অর্থাৎ 3 আর 2 5 ঘর, আর এখানে 1 ঘর সামনে দশমিক, অর্থাৎ 6 ঘর। ইন টোটাল 7 ঘর সামনে তোমরা দশমিক দিয়ে দিবে, অর্থাৎ 2 7 তো 27 রয়েছে, অর্থাৎ 7 থেকে গুনতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 6, এই ডান দিক থেকে 6 ঘর সামনে দশমিক যাবে। কেন যাবে? কারণ এখানে যে 3টে সংখ্যা আমরা গুণ করেছি, ইন টোটাল তাদের মোট এখানে 2 ঘর সামনে রয়েছে, এখানে 3 ঘর, 3 আর 2 5 ঘর, আর এখানে 1 ঘর সামনে, অর্থাৎ 6 ঘর সামনে আমার দশমিকটা দিতে হবে। এটা গুণের নিয়ম, দশমিক সংখ্যা গুণের নিয়ম। এখন আমার গুণটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এখন কি করব, এই 33 দিয়ে 27কে গুণ করব। তোমরা যদি 33 দিয়ে 27কে গুণ করো, দশমিকের চিন্তা এখন করব না, 33 দিয়ে 27কে গুণ করলে তোমরা পাবে 891। আগে 891 লিখে ফেলবে। এরপর দেখো তো এখানে কত ঘর সামনে দশমিক রয়েছে, 1 2 3 4 5 6, এখান থেকেও ডান দিক থেকে 6 ঘর সামনে দশমিক দিয়ে দিবে। যেহেতু 3 ঘর রয়েছে, 3টা সংখ্যা, আর বাকি 3 ঘর ফিল আপ করার জন্য আবার 3টা শূন্য দিয়ে তার সামনে দশমিক দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 14 নম্বর যে অঙ্কটা বলছে 70টি কলা ও 175টি আম সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? প্রশ্ন পড়েই শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গসাগু করতে হবে। কেন? কারণ তারা দেখেছে, তাদেরকে শেখানো হয়েছে সর্বাধিক এবং সর্বনিম্ন থাকলে, সর্বাধিক থাকলে গসাগু, সর্বনিম্ন থাকলে লসাগু। ভেরি গুড। যারা এইভাবে করতে অভ্যস্ত তাদেরকে রিকোয়েস্ট করব, আমার গণিতক এবং গুণনীয়ক চ্যাপ্টারের উপরে কিছু টিউটোরিয়াল রয়েছে, সেখানে আমি বুঝিয়েছি কেন আমরা লসাগু এবং কেন আমরা গসাগু করব এবং কখন করব। তার জন্য অবশ্যই তোমরা টিউলিপ এডুকেশন লিখে ইউটিউবে সার্চ করবে, এবং আমার নিয়মিত টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, এই সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা নিয়মিত আমার টিউটোরিয়ালগুলোর ব্যাপারে আপডেট পেয়ে যাবে। এখন হ্যাঁ, আমরা এখানে গসাগু নির্ণয় করব, যেহেতু আমাদেরকে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে। গসাগু নির্ণয় করার অনেকগুলো উপায় রয়েছে, তার মধ্যে আমি একটা উপায় এখানে দেখিয়েছি। যে আমরা কি করেছি, একটি প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করতে হবে ভাগ করার জন্য। 2 দিয়ে যেহেতু একটি সংখ্যাকে ভাগ করা যায়, এটিকে যায় না, গসাগু নির্ণয় করার জন্য দুটি সংখ্যাকেই ভাগ করা যেতে হবে, বা 3টি থাকলে 3টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তেমন সংখ্যা হচ্ছে, প্রথমে 5 দিয়ে ভাগ করেছি, 5 14 70, এরপর এসছে 175, 5 দিয়ে ভাগ করলে হয় 35। এরপর আবার একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে করে দুটি সংখ্যা ভাগ করা যায়, এমন সংখ্যা হচ্ছে 7 দিয়ে 14কে ভাগ করলে হয় 2, 35কে ভাগ করলে হয় 5। নিচের দুটি সংখ্যা অবশ্যই সংখ্যা দুটি নেওয়া যাবে না, অর্থাৎ যতদূর পর্যন্ত যে সকল সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পেরেছি সেই পর্যন্তই আমাদের গসাগু। ঠিক আছে? অর্থাৎ গসাগু হচ্ছে 5 গুণ 7 = 35, অর্থাৎ 35 হচ্ছে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা, যেই শিক্ষার্থীদেরকে আমরা 70টি কলা এবং 175টি আম সমানভাবে ভাগ করে দিতে পারি। মনে রাখবে একটা বিষয়, গসাগুর ক্ষেত্রে যে রেজাল্টটা হয় সেটি এই দুটি সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ একটি রেজাল্ট, এই দুটি সংখ্যার থেকে ছোট হয়। আর লসাগুর ক্ষেত্রে দুটি সংখ্যা থাকলে বড় সংখ্যাটি হতে পারে লসাগু, অথবা তাদের বাইরে গিয়ে লসাগু নির্ণয় হয়। যেমন 4 এবং 3-এর যে লসাগু সেটি কিন্তু 12, বাট 4 এবং 3-এর যে গসাগু সেটি কিন্তু 1। ঠিক আছে? তো তোমাদেরকে এটা অবশ্যই আয়ত্ত করতে হবে, মানে আমরা কখন গসাগু এবং কখন লসাগু নির্ণয় করব। আমাদের আজকের টিউটোরিয়ালের যে শেষ যেই অংশ সেটি হচ্ছে 7/8, অর্থাৎ 8/7 শতকরায় প্রকাশ করলে কত হবে? শতকরায় প্রকাশ করতে হয় কিভাবে? সরাসরি 100% দিয়ে গুণ করে দিলেই শতকরা রূপান্তর হয়ে যায়, অথবা আরেকটি নিয়ম হচ্ছে উপরে
সরি, উপরে 7, নিচে 8 ভাগ 100, নিচেও 100, এবং নিচে 100 কাটাকাটি করা কোনোভাবেই যাবে না, নিচে 100টা 100 থাকবে। 8 দিয়ে 100কে ভাগ করলে আসে 12.5, এরপর 12.5 এবং 7 যদি আমরা 12.5 এবং 7 যদি গুণ করি তাহলে আমরা পাবো 87.5, নিচে থাকছে 100। তোমরা যেহেতু জানো যে শতকরা এমন একটি ভগ্নাংশ যার সবসময়ের জন্য হর 100, অর্থাৎ এটি আমাদের হয়ে যাবে 87.5%। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আমি যেটা দেখিয়েছি, এখানে 100% দিয়ে সরাসরি গুণ করলে হয়ে যায়। তারপর 8 দিয়ে 100কে কাটাকাটি করতে হবে, যেহেতু 100 এখানে আমার লব, 8 হচ্ছে হর, আমরা 12.5 পেয়ে যাই। এরপর 7 দিয়ে 12.5কে যদি গুণ করি 87.5, তার সাথে পার্সেন্টেজটা থাকছে। সো এটাই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। আশা করছি এই আলোচনাটি তোমরা উপভোগ করবে এবং তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। এবং আমার যে পরবর্তী যে আলোচনা, সেই আলোচনাটা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এই সংক্ষিপ্ত প্রশ্নের উপরে আমি আশা করছি তোমাদেরকে পিএসসি পরীক্ষা পর্যন্ত 100টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমার আলোচনা থাকবে, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। তার জন্য অবশ্যই প্লিজ ভিজিট টু মাই চ্যানেল টিউলিপ এডুকেশন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।